মানুষ কিভাবে তার নিজের সন্তান কেমনে করে গলা কেটে কেমনে মারতে পারে, তাও আবার আপন মা। আমার ছোটাই জানালার মধ্যে দাঁড়ায় উপর দিয়ে দেখেছে ও রানিং ফ্যানের মধ্যে ওড়না মারতেছে, এক মাথা গলার মধ্যে ফেসানো আর এক মাথা ফ্যানের মধ্যে লাগাইতেছে। ওর সেন্সটা তখন ছিল না যে ফ্যানটা বন্ধ করে তারপর ওড়নাটা ফেসানো। নিজের একমাত্র ছেলের মেরে ফেলার পরে আমি কি দোষ করছি, কথাগুলো আমার মুখে আসে কিভাবে? আমি আমার ছেলে ফোন করছি, কেউ দায়ী না, আমার যার সাথে গেল আমার জন্য। তার নিজের সন্তানের প্রতি কোন রকম ন্যূনতম ভালোবাসা ছিল না। না, ও যত ওর ছেলের প্রতি যে পরিমাণ ভালোবাসা ছিল অনেক পরিমাণ। তাইলে তাইলে এরকম কাজকর্ম কেমনে করছো? যাই হোক, তো পাইছে তো আছে, নিজে এই সান্ত্বনাটুকু দিতেছিল। কারণ ওই যে একটা ঘটনা ঘটছে, তো সবাই তো এলাকার যারা পোস্ট করতেছে জিনিসটা, তারা আমাকে ট্যাগ করে পোস্ট করছে। সাবিনা আয়ানকে তো জড়াই ফেলছে। মার্ডার মামলা যে কোনো লাশকে পোস্টমর্টম করতে হয়। গলার মধ্যে 3.7 ইঞ্চি একটা লম্বা কাটা থাকে। এটা আমি পরবর্তীতে ওর মনে একটা সন্দেহ জাগছে যে আমি ওকে তালাক দিব। সমস্যা নেই, বুঝতে পারি। আমার নিজের চোখেই বাড়ি চলে আসতেছে। এই ডাকাতকে বাড়ি থেকে বাইর করবি কিনা তাহলে আমি ফিরে বাইর করবি, আমি মারা যাবো, আমার ছেলেকে মারা ফেললাম, এরকম একটা চিন্তাধারা ছিল। আমি আমার কোনো সময় কাঁদতে দেখলে ভাই আপনার কাঁদতেছেন, আমি বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন। কান্নাকাটি করে তো মানে আসসালামু আলাইকুম আজিউর রহমান ভাই। তো রেকর্ড পারপাস আবার বলতেছি যে আমাদের এই পুরাটা কথাবার্তা আমরা যা বলবো সব কিছু রেকর্ড করা হবে। আর এই রেকর্ডের পর থেকে যতটুকু অংশ আননেসেসারি থাকে ওটা আমি কেটে এটা হয়তো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আশা করি এতে আপনার কোনো আপত্তি নাই। জি না। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আপনার লাইফের জীবনের একটা খুবই মর্মান্তিক, খুব হৃদয় বিদারক, মানে অবিশ্বাস্য একটা ঘটনা বলেছেন, যেটা আমরা কেউ কখনো আশাও করতে পারি না, যেটা আপনি আমাকে বলেছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি এই ঘটনাটা আবার একদম শুরু থেকে গুছিয়ে বলতে পারেন। প্রথমে আপনারা যদি পরিচয় দিতে চান তাহলে আপনার পরিচয়টা ফার্স্টে দিবেন, আর যদি না চান তাহলে সেটাও বললেন যে আমি পরিচয় দিতে চাচ্ছি না, যেটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে আপনার পরিচয় আমরা প্রকাশ করব না। আর যে পরিচয় দিতে চান তাহলে পরিচয় দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার জীবনের যে ঘটনাটা আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান, যেটা মনে করেন যে আপনার সাথে একটা বড় ধরনের অন্যায় হয়ে গেছে, যে অন্যায় আসলে আশা করি দুনিয়ার কোনো মানুষের সাথে না হোক কখনো। জি, আমি আসলে পরিচয় না দিয়ে আমি সরাসরি ঘটনাটা শুরু করি। আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। জি জি, আমি বিয়ে করি 2017 সালে। পারিবারিকভাবে বিয়েটা হয়। তো বিয়ে হয়, প্রথমত আমার বিয়ে করাতে কোনো প্রকার মতে ছিল না, সত্যি কথা যেটা। তারপরে ইমোশনাল কারণে আমি বিয়ে করতে রাজি হই। কারণ আমার আম্মা মানে ফ্যামিলি চাচ্ছিল বিয়ে করতে। হাড়ের রোগী। উনার এমন কোন বাদ ছিল না যে উনার ছিল না। আব্বু অসুস্থ ছিল। তো সবাই চাইতেছে যে দেখ তোর আম্মা এখন আর তোদেরকে রান্না করে খাওয়াই তো কষ্ট হয়ে যায়। তো একটা মেয়ে ফ্যামিলি থাকলে তোর আম্মারও একটু সেবা করলো, তোর আম্মাও একটু ভালো থাকলো, তারপর তুই বিয়ে করবি, আজ না হোক কাজ করবি। তো এভাবে বলা যাক বিয়েটা হয়। বিয়ের 1.5 বছর পরে আমাদের বাচ্চা হয়, ছেলে আয়ান নাম রাখি ওর। তো আমি তখন বাড়িতেই, বাচ্চার বয়স তখন আপনি বাইরে যান নাই, দেশের বাইরে যান নাই? বাইরে আসিনি আমি তখনও। আচ্ছা, তখন আপনি দেশেই থাকতেন। দেশে একটা সিমেন্ট কোম্পানির ডিলার পয়েন্টের আমি ম্যানেজার হিসেবে ছিলাম। আচ্ছা। তো এরপর আমি বিদেশ চলে আসি। আমার ছেলের বয়স যখন আপনার 3 মাস, তখন 3 মাস না সরি 2 মাস, তখন আমি বিদেশ চলে আসি। আসার পর সবকিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল, কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা শুরু হয় যখন আমি যে বিদেশে যে কোম্পানিতে আসছি, এই কোম্পানিতে আমার মানে স্যালারি কম ছিল এবং কি সুযোগ সুবিধা কম থাকার কারণে আমি আব্বারা বলছি যে আমি দেশে একবার চলে আসবো নতুন ভিসা নিয়ে, দেশে আবার নতুন করে ভিসা নিয়ে চলে আসবো বিদেশে, এই কোম্পানিতে থাকবো। তখন আপনি বিদেশ থেকে আবার দেশে ফেরত আসবেন? হ্যাঁ, এটা আমার 3 বছর 4 বছর পরে। সরি, 3 বছর পরে। বিয়ের 3 বছর পরে, তাই তো? না, আমি বিদেশে প্রবাস জীবনে 3 বছর পরে। আচ্ছা, ততদিন তো আপনার ছেলের বয়স তাহলে 3 বছর হয়ে গেছে, যেহেতু ছেলেকে 2 মাস রেখে আপনি আসছিলেন। আমার ছেলের বয়স যখন মারা যায় তখন ছিল 3 বছর 4 মাস মেবি। আচ্ছা। তখন আমি যখন বললাম যে আমি দেশে আসতেছি, দেশে এসে আমি নতুন করে ভিসা নিয়ে আসতেছি, এখন টাকা পয়সার একটু সমস্যা আছে, আমি ভিসা এবং কি প্রসেসিং এর ব্যবস্থা করে আসতেছি। আব্বাকে বলতেছি যে আপনি আমার জন্য অন্তত দেশে যে ভিসা প্রসেসিং এর এবং টিকিটের যে টাকাটা, এটা একটু ব্যবস্থা করেন। সেজন্য আমার সাথে কথা বলেন, সেজন্য আমার সাথে কথা বলে এগুলো ব্যবস্থা করেন। তো ও আমাকে পরের দিন ফোন দিয়ে বললো, আমার ওয়াইফে ফোন দিয়ে বললো যে কি কারণে চলে আসতেছে। আমি বললাম যে দেখো, কি চাইতেছিল না যে আপনি দেশে ফেরত যান? না, ও এমনি জিজ্ঞেস করছিল, ও চাইছে যাই বা কিছু। তো
তো এখন ও আমার জিজ্ঞেস করলো যে কেন আসতে হবে? তো আমি সকল ডিটেলস বললাম যে দেখো এইভাবে এইভাবে সমস্যা, এখানে থাকলে আমাদের জীবনে কিছুই হবে না, পেটে ভাতে যাবে আমাদের। হুম আমি হুম হুম। ইনকাম করবো, তোমরা পাঠাবো, দেশে পাঠাবো, তোমরা খেয়ে দিয়ে শেষ, বাস। আমাদের না ভবিষ্যতে কিছু হবে না, আমার এখানে কোনো কিছু আমি জমাতে পারবো। মানে ভবিষ্যৎ কিছু হবে না, টাকা পয়সা জমবে না কিছু, জাস্ট খালি পেটে ভাতে দিন যাবে। হ্যাঁ, দিন যাবে, এটাই। হুম হুম তো ও বললো আচ্ছা, ঠিক আছে। তো 2 দিন বা 3 দিন পরে আব্বা নানার বাড়িতে যায় আম্মাকে নিয়ে। নানার বাড়িতে গেলে নানার বাড়িতে ওই সে আমার সাথে কথা বলতে যায় টাকার ব্যাপারে। কারণ আমি হুম চাচ্ছি যে দেশে গিয়ে আমি বেশি দিন থাকবো না, কারণ আমি এখানে যেখানে আসার কথা ওইখানে জলদি জলদি আসতে পারলে ভালো। হুম হুম তো নানার বাড়িতে কথা বলে। ও তখন আমাকে ফোন দিয়ে বলে যে আব্বা আম্মা নানার বাড়ি গেছে কেন? ওই যে বললাম যে ও সন্দেহপ্রবণ একটা মহিলা। হুম হুম তখন যে দেখো, আব্বা আম্মা সে তোমার সাথে কথা বলতে গেছে টাকা পয়সার ব্যাপারে, ওইখানে হুম গেলে হুম হয়তোবা ওই আমাদের দিকে একটা লোক ছিল, ওনার সাথে কথা বলে হয়তো টাকা পয়সা অ্যারেঞ্জ করবে, আমি পাঠাইছি। হুম। না, তুমি অন্য কিছু প্ল্যান করতেছো। আমি কি দেখ, আমার অন্য কোনো প্ল্যান নাই, আমি দেশে আসবো। অন্য প্ল্যান বলতে কি প্ল্যান, মানে অন্য প্ল্যান বলতে কি প্ল্যান? ও ওর মনে একটা সন্দেহ জাগছে যে আমি ওকে তালাক দিব। এখন হয়তোবা আচ্ছা। তালাকের জন্য আমি টাকা অ্যারেঞ্জ করতে বলছি বা কিছু, ঠিক আছে? তো হুম যার কারণে বলছে তোমার অন্য কোনো প্ল্যান আছে? আমি বলছি না, আমার অন্য কোনো প্ল্যান নাই, আমি দেশে আসতেছি। আমার কপিলে মানে এখানকার যে মালিক উনি আমার ছুটি দিতে চাইতেছে, আমি চাইতেছি না ছুটি নিতে, হুম আমি একবারে চলে আসার জন্য করতেছি। হুম। তো বললো যে না, এখন না আসলে হয় না। আমি কি না, মানে তো এখনই আমি বেসিক্যালি আসবো। তো এটাই হইতেছে যে উনি আসলে চাইতেছে না যে আপনি দেশে ফেরত যান। জি জি। তারপরে আচ্ছা সমস্যা নাই, ওটা কেটে দিছে, ওই দিন কথা হবে পর্যন্ত হয়েছে। এরপরে যখন উম, পরের দিন রাত্রে আব্বাকে আমি কল দিছি, কারণ এখানে তো ওই রাত্রেবেলায় কল দেওয়া হয় বেসিক্যালি। দেখো হুম এখন হুম আমি আপনার হুম সাথে কথা এই সময়, তো আব্বা ঘরের ভিতরে নেটওয়ার্ক ভালো পাচ্ছে না দেখে উঠানে গেছে। হুম তারপরে আব্বার সাথে আমার কথা বলা শেষ। কথা বলার পরে আব্বা যখন ঘরে আসছে, এরপরে ও আমাকে কল দিছে, হুম দিয়ে বলতেছে কি এমন গোপন কথা যে উঠানে যায় কথা বলা লাগে? আমি বলছি যে দেখো, গোপন কোনো কথা না, এখানে জাস্ট আব্বা ঘরে নেটওয়ার্ক পায় না দেখে আব্বা বাইরে গেছে। আমি সবকিছুই বুঝি, তুমি আমার তালাক দেওয়ার ব্যাপারে সিরিয়াস চিন্তা ভাবনা করতেছো, তুমি আমার রাখতা না, এইভাবে কথাবার্তা বলতেছে। হুম প্রথমত আমি ওর এই কথাগুলা ওকে দমকায়া বা গুরুত্ব দিতাম না এই জিনিসটা। হুম এই জিনিসটা ধীরে ধীরে দেখি যে বিশাল আকার ধারণ করছে। বিশাল আকার ধারণ করছে বলতে ও আমার রাত নাই দিন নাই খালি ফোন দিয়ে তুমি আমার তালাক দিও না, আমি, তুমি যেভাবে বলবো আমি এভাবে চলবো, তুমি যা বলবে আমি তাই করবো। কিন্তু আপনি কি তালাক আমি দেওয়ার মতো বললাম আসলে কিছু করছিলেন, মানে কি করছিলেন আপনি যার কারণে তার মাথায় এই চিন্তা আসতেছিল বারবারে? কোনো কিছু করিনি। এই যে এই জিনিসটা ঘটার আগে আপনার হুম মানুষের যে একটা পারিবারিক বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঠিক আছে? হুম এই ঘটনার মিনিমাম 5 থেকে 6 মাসের মধ্যে আমাদের যে নর্মালি যে জিনিসটা, ওই জিনিসটাই হয় হুম নর্মালি। এবং কি লাস্ট টাইম যখন ও ওদের বাড়ি থেকে আসছে আমাদের বাড়িতে, হুম তখন ও আমার আম্মাকে নিজেই বলতেছে যে মা আমি আর আমগো বাড়িতে যেতাম না। কেন? গেলে আপনার ছেলে রাগ করে, আর আমার ভাল লাগে না, এরকম, এখানে থাকবো, যে কদিন আছি এখানে থাকবো। আম্মা কয় দেখ, তুই তোদের বাড়িতে যাবে, তোর আম্মা আছে, তোর বোন আছে, ভাই আছে, তাদের সাথে দেখা করা লাগবে না? কয় হ্যাঁ গো, হুম। তাদের দরকার হলে তারা আসবে, আমি যাবো না। আমার ওটা গুরুত্ব দেয়নি, বাস ওটা ওইভাবে ছিল। মানে সে তার বাবার বাড়িতেই আছে? না, আমাদের বাড়িতে আসছে, মানে আমাদের বাড়িতে আসে আমার আম্মাকে বলতেছে যে আমি আর ওই বাড়িতে যাবো না। তা ও বললো, আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়িতে যাতে না যাই, এই কথা বলতে আমি শ্বশুর বাড়িতে যাবো না। না ও আমাদের বাড়িতে, ওদের বাড়িতে আর যাবে না, ও আমার আম্মাকে বলতেছে। And সেটাই তো, মানে সেটা হলো আপনাদের বাড়িতে আছে কিন্তু সে আর কখনো তার নিজের বাবার বাড়িতে যাবে না, এটাই তো বলতেছে, কারণ বাবার বাড়িতে গেলে আপনি রাগ করেন, এরকম কথাবার্তা। জি জি জি, এরকমই। হুম। আম্মা বলতে ঠিক আছে। আচ্ছা। আমার আম্মার সাথে ওর কোনো কথা কাটাকাটি বা কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নাই। হুম হুম আমি, আমার আম্মা অলরেডি আমার একদিন বলছে যে সাবিনা এরকম, আমার স্ত্রীর নাম সাবিনা ছিল। হুম হুম তো সাবিনা যে এত ভালো এত ভদ্র হয়ে যাবো আমি তো কোনো সময় কল্পনা করিনি, ঠিক আছে? হুম তখন আমরা আব্বা আবার পাশেতে বলতে দুষ্টামি করে বলতেছে যে বেশি করো না, শেষে নজর লাগবো বা মুখ দোষ লাগবো, ঠিক আছে? বুঝছি, নজর লাগবে। মানে দুষ্টামি করে বলছে আর কি, আব্বা পাশ থেকে আমি শুনছি। হুম হুম যেভাবে আছে এভাবে চলতে দেবো, ভালো থাকলে সবার জন্য ভালো। তো যাক, ওইটা এভাবে গেল। এখন আমাকে ও বারবার বলতেছে যে আমি নাকি ওকে তালাক দিব। এটা আমি এখানে কিন্তু মানে আমার শুধু শুধু একদম মানে হাওয়ায় থেকে একটা মানুষকে আপনি বলা যায়, মানে কারণ কোনো বাতাস কোনো কাজ করেন নাই আপনি, উল্টা পাল্টা কিছু করেন নাই, না আপনি মনে করেন কোনো ধরনের ওর সাথে ঝগড়া হয়েছে, বা না আপনি অন্য কোনো মেয়ের না, সাথে বা কোনো সম্পর্ক দেখাইতেছে, এরকমও তো কিছু না, তাই না? কোনো কিছুই না, কোনো কিছুই না। যখন আমার সাথে বেশি বলতেছে, মানে বারবার একই কথা বলতেছে, হুম দিনে হুম যদি আমার সাথে 3 বার
4 বার কথা বলে, টপিকস এটাই। হুম 2টা বাজে, মানে বাংলাদেশ টাইম রাত্রে 2টা 3টা, কোন মানে টাইম নেই, আমার কল দিবে, কথাই একটাই। তখন এই জিনিসটা আমি আব্বাকে জানাই যে আব্বা ও তো এরকম এরকম করতেছে, আমার বিরক্ত হুম লাগতেছে। তখন আব্বা কইতেছে যে তুই ওর লাগে গরম হইস না, ওর ঠান্ডা মাথায় বুঝে, ঠিক আছে, আর আমিও কালকে সকালে দেখি কথা বলি কি কয়। পরে আব্বা যখন আমাকে জিজ্ঞেস করছে যে তুই ওর লগে এরকম করস কে, ও তোর তালাক দিব কোন কারণে, ও তো তালাক দেওয়ার কোনো কারণ হুম নেই। হুম বলছে মানে যে তার না মনের মধ্যে আমার এই ভয়টা ঢুকলো কিভাবে, যে একটা ভয় ঢুকছে যে আমার তালাক দিয়ে দিবে তালাক দিবে, এটা লাইক আমি বুঝতেছি না যে একটা মানুষের মনের মধ্যে শুধু শুধু একটা মানুষের মানে এরকম ভয় ঢুকে এই যাবে কেন? এই জিনিসটা আমার নিজের মধ্যেও আসে না, এই জিনিসটা আমার নিজের মধ্যে আসে না। আমার আমার খালি একটা জিনিস সন্দেহ হয় এখানে, যে আমি তাদের বাড়িতে যাওয়া নিয়ে যে তার সাথে গরম হইতাম, তার সাথে ঝগড়া করতাম, হুম অথবা এই জিনিসটা নিয়ে সে সন্দেহ করছে যে এখন যেহেতু চলে আসতেছে, হুম হয়তোবা আমার নিয়ে কোনো কিছু হইতে পারে। আমার এইটা আমার নিজের থেকে সন্দেহ, ঠিক আছে। হুম। মানে ঠিক এমনকি ওদের যে আপনার স্ত্রী যে বাপের বাড়ি যাইতো, বাপের বাড়ি যাওয়াটা আপনি বেশি এটা পছন্দ করতেন না, মূলত এটা এটা নিয়ে তার ঝামেলা ছিল নাকি? যাওয়াটা অপছন্দ ছিল না আমার, কিন্তু যাওয়ার পরে বেশি দিন থাকাটা আমার পছন্দ ছিল না। আচ্ছা ঠিক আছে, মানে কি অনেক লম্বা সময় থাকা। হ্যাঁ, কারণ আমার লম্বা সময় থাকলে আমার ছেলেটা অসুস্থ হয়, এটা নিয়ে হুম আমার আব্বা দেখতো যে এতদিন থাকাটা উচিত না, মানে ওই থাকলে বাচ্চারা এলাকার আবহাওয়া ডাহাওয়া বাতাসটা আপনার ছেলেদের গায়ে, আমার হচ্ছে আপনার ছেলের গায়ে সয় না, তাই তো? মানে সে অসুস্থ হয়ে যায়। জি জি। তো এই জন্যই মূলত আমার সন্দেহটা এখানে, যে হয়তোবা এই কারণে যে তাকে আমি এত হুম হুম বকাঝকা করছি বা নিয়ে, এখন এগুলোর পরে সে হয়তো ভাবতেছে আমি আসলে এটা কোনো হুম রিয়েকশন দেয় কিনা বা কোনো কিছু করি কিনা। হুম এখান দিয়ে আবার আমি আব্বা আম্মাকে বলছি টাকা অ্যারেঞ্জ করার জন্য, হয়তো বা ও আমাকে বলছে যে তুমি তো দেশে আসার জন্য টাকা ইয়ে করতেছো না, তুমি টাকা হুম অ্যারেঞ্জ করতেছো আমাকে তালাক আমার কাবিনের টাকা দেওয়ার জন্য। আমি বললাম যে না দেখা এরকম কোনো কিছুই না, আমি দেশে আসতেছি বিষয়, আমি নতুন বিষয় নিতেছি, হুম ঠিক আছে। দেশে এসে নতুন তো বিষয় নিয়ে তো আপনি আবার যাবেন, জাস্ট অন্য কোম্পানির আন্ডারে। হ্যাঁ, হ্যাঁ অন্য কোম্পানির আন্ডারে। তো আমি এইভাবে বলছি, বলার পরে ও বিশ্বাসটা করে না। ও এরপরে হুম সমস্যাটা বাইরে গেছে কম, রাত বিরাত ওইটা আব্বা আমার কাছে, আব্বা আমার রুমে যাইতো, যাই আব্বা আমার পা ধরে কান্নাকাটি করতো যে আপনার ছেলের বলেন আমার তালাক দিতে না। আব্বা এমন বলছে যে যদি আমার ছেলে তোর তালাক দেয়, আমি ওর ত্যায্য হুম করবো, তোর আমার মেয়ে হিসাবে রেখে দেবো, হুম তুই টেনশন করিস না। হুম। ও তারপরেও ও তার মাথার তোর মধ্যেই ভূত ছিল। ও তোর তালাক দেয় কিভাবে আমি এটা দেখবো। হুম এর পরবর্তীতে যখন আব্বা আমার একদিন কথা বললো যে দেখ একটা কাজ কর, ওরে ওদের বাড়িতে যাইতে বল, হুম হয়তোবা ওদের ফ্যামিলির সাথে থাকলে কিছুদিন মন ফ্রেশ হইতে পারে, ঠিক আছে। ওরা হুম এবার যাইতে বল, যা গেলে আসার জন্য কিছু বলিস না, তো ওইখানে হুম থাক, ওইখানে থাকলে হয়তো ওর মাইন্ডটা চেঞ্জ হইতে পারে। হুম যখন ওকে এই কথাটা বলছি যে কাল পরশুর দিকে যাও, তোমাদের বাড়িতে ঘুরে টুরে আসো, ও তখনই আমার সাথে বললো যে আপনি কখনো আমাদের বাড়িতে যাইতে বলেন না, কিন্তু আজকে হঠাৎ কেন বলছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনি আমারে এই ঘর থেকে বাইর করতেছেন, আমাকে ঘরে ফেরত আনবেন না। হুম আমি আর বাড়াই নাই, কথা বাড়াই নাই, কারণ কথা বাড়াতে গেলে আমি প্রথম অবস্থায় ওর সাথে কথা বলার জন্য মানে ঝগড়া করতাম এই হুম বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে যখন সেটা অ্যাক্সেস হয়ে গেছে, তখনই আমি হুম নিজের থেকে ওরা করার চেষ্টা করতেছি যে শরীরের ভিতরে জিদ আসতো, কিন্তু তারপর নিজে চুপ হুম থেকে ওকে বোঝানো যে এভাবে না এভাবে, তো আচ্ছা যাবে না। তো আমি ওর মাকে ফোন দিলাম, মানে আমার শাশুড়িকে ফোন দিলাম, দিয়ে বললাম হুম যে মা এরকম এরকম, একটু কষ্ট করে আমাদের বাড়িতে আসেন। আপনি একটু আমাদের বাড়িতে যান, আপনার মেয়ে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, অতিরিক্ত করতেছে। এগুলাই। তো বললো যে মায়ের মা বলতেছে যে আচ্ছা আমার তো শরীর ভালো না, আমি কিভাবে যাবো, আমি দেখি কি করা যায়। হুম তো আমাদের পাশের গ্রামেই ওর বড় বোনের বিয়ে ছিল আমাদের পাশের গ্রামে। হুম তো ওর বর আসছে আমাদের বাড়িতে, আইসা আব্বার সাথে কথা বলছে, আব্বার সাথে কথা বলছে যে আপনি ওকে মানসিক বা ডাক্তার দেখান, যেহেতু এরকম করতেছে, হুম ডাক্তার দেখান তাহলে মনে হয় ভালো হইব। মানে তো আপনার যে মানে আপনার স্ত্রীর বড় বোন মানে সাজেস্ট করতেছে যে আপনি যেন তাকে মানসিক ডাক্তার দেখান। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা। আব্বা বলছে যে আচ্ছা, আমি তাহলে আজিমের সাথে মানে আমার সাথে কথা বলে জানাবো। হুম তো তারপর আব্বা আমার শাশুড়িকে ফোন দিয়ে বললো যে আপনি একটু আসেন, হুম সমস্যা নেই আপনার, এখানে তো আসলে আর কাজ করা লাগবে না বা কোনো কিছু করা লাগবে না, আপনি আসেন, ওষুধ কি লাগে আমি আইনা দিব না। হুম আমার শাশুড়ি আসছে, হুম একদিন সকালে আসছে, আইসা উনি দুপুরে চলে যাবে। তো বললো, আমার আব্বার কথা হলো যে আপনারা আনছে আপনার মেয়ের সাথে থাকার জন্য 2 দিন, আপনি হুম হুট করে চলে যাবেন, কোন কথা, এটা কোনো কথা হয়, আপনি 2 দিন থাকেন, থাকে তারপর যাই। হুম না আমার বাড়িতে কাজ আছে এই সেই, আমি চলে যাব। তারপরে আব্বা বলে আচ্ছা ঠিক আছে যাবে, কিছু করার নাই, তো বলছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাই। আচ্ছা ঠিক আছে বিকেলে যাবো।
হুম বিকালে গেছে, উনি উনার বাড়িতে যায় না, গেছে উনার মেয়ের বাড়িতে, বড় মেয়ের বাড়িতে। হুম বড় মেয়ের বাড়িতে গেছে। তো আমি যখন এটা শুনতে পারছি, ও ইয়ে, আমি আমার স্ত্রীকে বললাম যে মা আসলো থাকলো না চলে গেলো, এটা কোন ধরনের কথা? মারা আনছে তোমার সাথে হুম থাকার জন্য, মা দুদিন হুম তোমার সাথে থাকুক, সমস্যা কি ছিল? কয় না, আপা ফোন দিছে, আপার বাড়িতে গেছে, বাড়িতে যায় না তো। তখন আমি বললাম যে হ্যাঁ, বাড়ির কাজ দেখায় আমাদের এখান থেকে চলে গেছে, আবার বাসা যাবো কেন? হুম আপা কি দরকার ছিল, আপার জন্য ফোন দিছি। আমি কিন্তু আপা সাদার ফোন দেখ, ওদিকে তো যাওয়ার দরকার নাই। হুম তো কয় আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাক, সমস্যা নেই। ওই দিন আমার সাথে কোনো রুডলি কোনো কিছু বলে নাই, হুম। কিংবা আমার ওই যে তালাক দেওয়ার যে টপিক্সটা, ওই টপিক্স নিয়ে কোনো আলোচনা হয় নাই আমার সাথে, ওই দিন আর ওইটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। আলোচনা হয় নাই। আচ্ছা। তো আমি আবার বললাম যে আহ, কি করা যায়, ডাক্তার কোন জায়গায় ডাক্তার দেখান বা কি, আসলে আব্বার সাথে পরামর্শ হুম পরামর্শ করলাম যে এখন কি করা যায়। তো আব্বা বললো যে এক কাজ কর, নোয়াখালী, আমাদের বাড়ি এখন মূলত লক্ষ্মীপুরে। তো বললো হুম যে হুম নোয়াখালীতে একটা ডাক্তার কথা বলছি, হুম ওনারা দেখাইলে ভালো হবে, কিন্তু উনি তো আজকে বসবে না, উনি 2 দিন পরে বসবে। হুম আমি বলছি, যে দিনে বসবে আপনি ওই দিন নেওয়ার ব্যবস্থা করেন, দরকার হলে ওর বড় বোনের সাথে নিয়ে যান, হুম কারণ সাথে তো একজন যাওয়া লাগবে, আম্মা তো যাইতে পারবো না, ওর বড় বোনটা হুম নিয়ে যান। কই আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বড় বোনের সাথে আমি কথা বলবো না। তো ওই দিন বিকালে আমাকে বলতেছে যে আমি আপুর বাসায় যাবো। আমি বললাম যে যাও, সমস্যা কি? এইখানে ও আবার একটা সন্দেহ করছে যে আমি এতদিন বললে তুমি আমার যাইতে দিতা না, হুম 10 বার বলার পর আজকে বলার সাথে সাথে তুমি রাজি হলে কিভাবে? তো আমি যাবো না, এখানে তোমার কোনো কিছু আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি না যাইতে মন চায় তাহলে থাক, যাওয়ার হুম দরকার নাই। এরপর আমি ওর বড় আপুরে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপু, ও তো চাইছিল আপনাদের বাড়িতে যাইতে, এখন আমি যাইতে বলছি, কেন জন্য আবার যাইবো না, রাগ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে নিয়ে আসতেছি। ওর আপু ওই দিন বিকেলে হুম চলে আসছে আমাদের বাড়িতে, আয়সা বলছে যে আয় আমার সাথে আয়। নিয়ে গেল সাথে করে, সাথে করে নিয়ে গেছে, সুন্দরভাবে চলে গেছে। আমার বলতেছে আমি যাবো, 2 দিন থাকবো, আবার চলে আসবো। আমি কই যাও, হুম সমস্যা নাই। তো আচ্ছা সবকিছু ওকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই দিন রাত্রে ছিল, হুম। রাত্রে আমাকে বলতেছে, কল দিয়ে বলতেছে যে ওই বাড়ির দিকে চলে যাবো। ওই দিন রাত্রেই? আমি বললাম যে ওই দিন রাত্রে, আমি বললাম যে এখন এত রাত্রে যাওয়ার দরকার নেই, আব্বা সকাল রিক্সা পাঠাবো বা সিএনজি পাঠাবো, তখন হুম সিলেক্ট করে চলে যাবো সকালবেলা। না আমি এখনই যাবো। আমি তো এখন যাওয়ার কোনো দরকার নাই, তুমি থাকো। আমি ওর আপুর সাথে কথা বলে, ওর আপুকে দিয়ে অনেক বুঝাই শুনে বলে তারপরে রাত্রেবেলা রাখতে হতো। ভোরবেলা, সৌদি আরব সময় ভোরবেলা 3টার দিকে হবে, মানে বাংলাদেশ টাইম 6টার দিকে হুম আমাকে কল দেওয়ার শুরু। আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। হুম তো আব্বা আব্বাকে বলছি যে আমি বলি, তাহলে ঠিক আছে, আব্বার সাথে কথা বলি, আব্বা তাহলে তোমার লাগে সিএনজি একটা পাঠাক, তো ওয়েট করো, হুম সিএনজি পাঠালে চলে যাবে। আব্বাকে কল দিছি, আব্বা কয় তুই পাগল হচ্ছিস নাকি, যে বৃষ্টি আর যে তুফান চলতেছে এর মধ্যে কেমনে আসবে? ওইদিন অনেক তুফান, হুম হুম এই বৃষ্টি তুফানের মধ্যে কিভাবে আসবে? এখন আসতে মানা কর, বৃষ্টি থামুক তারপর আসবো। আমি ওর সাথে কথা বলতেছি, বৃষ্টি থামলে আমি সিএনজি পাঠাই দেবো। হুম। আমি ওকে বললাম যে না, তুমি থাকো, বৃষ্টি থামুক, বৃষ্টি থামলে তারপর যাই। কয় না, আমি এখনই যাবো। আমি ঝড় বলছি বৃষ্টির দেখো মধ্যেই? এখন, হ্যাঁ, আমি বললাম যে এখন যদি তুমি যাও, বাচ্চাটা জ্বর উঠবো, হুম বাচ্চা এমনি অল্প কিছুতেই অসুখ বিসুখ হয়ে যায়, তুমি ইয়ে হুম। করো না, ঠিক আছে? ও যাইবে, ওর কোনো কথা ও কোনো কথা শুনতে রাজি না, ওর কথা হলে আমি এখনই বাড়িতে যাবো, কেন, ঠিক আছে? বোনের বাড়িতে সমস্যা কি হইতেছে? বোনের বাড়িতে তো সমস্যা থাকার কথা না কোনো। ওইখানে কি হয়েছে আল্লাহ ভালো জানে, ঠিক আছে? আমি পরবর্তীতে ওইখান থেকে ই করলো, মানে আহ, দুপুর 10টা বা 11টার দিকে আমি ওর বোনের সাথে কথা বলি। তো হুম বললে, ওর বোন বলতে আচ্ছা ঠিক আছে, আমি বিকালে খাওয়া দাওয়া করে আমি নিজেই দিয়ে আসবো। আমি কই, হুম। ওটা করেন, ওটা ভালো, যদি আব্বা সিএনজি পাঠায় তাহলে সিএনজি চলে দেন, আর না হলে আমরা একটু রিক্সা দিয়ে চলে দিয়ে যাই। আসেন। হ্যাঁ, দিয়ে আসি। আচ্ছা দুপুর ছিল, বিকাল ছিল, বিকালবেলা আমাদের বাড়িতে আসছে। আমার সাথে হুম বিকালবেলা কোনো কথা হয় নাই, আমি হুম অন্য একটা কাজে দূরে ড্রাইভে ছিলাম। পরবর্তীতে রাত্রে বাংলাদেশ টাইম 11:30টার দিকে আমার হুম ছোট ভাই আমাকে কল দিচ্ছে। হুম। আমার কল দিয়ে বলতেছে যে তুই এই ডাকাতরে বাড়ি থেকে বাইর করবি কিনা ক, নাহলে আমি পিটাই বাইর করবো। তো আপনার আমি বললাম স্ত্রী কি সম্পর্কে হয়েছে? বলতেছে? হ্যাঁ, আমি বললাম কি হয়েছে? এই কথা বলার পরে পাশের থেকে কেউ একজন ফোনটা নিয়ে কেটে দিছে। আমি তখন আমার ভিতরে কিছু একটা চলতেছে যে কিছু একটা হয়েছে, হুম। নাহলে আমার যে ছোট তখনও মানুষ পর্যন্ত মেয়ে আপনি আমার জানেন না যে আসলে কি হয়েছে? না। পরবর্তীতে আমি অনেক ট্রাই করি, চেষ্টা করি, কোনো কিছুতে আমি কোনো কিছু করতে পারি না। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমাকে নিয়ে তাদের রুমে রাখছে। আমার এক ফ্রেন্ড আমার আপুর সাথে কথা বলছে, কথা বলে সবকিছু জানতে পারছে, জানার পরেও আমাকে কিছু জানায়নি। তখন সৌদি আরব সময় আপনার রাতে 12টা বা 1টা হবে। আমি হুম। বাড়িতে যাকেই কল দিই কেউ আমার কল রিসিভ করে না। কেউ আপনার আব্বা আম্মা ভাই কেউ কল রিসিভ করে না?
কল রিসিভ করতেছে না। আমার আব্বা আম্মা এবং কি আমার নানার বাড়ির লোকজন, আমার ফ্রেন্ড সার্কেল কেউই না। হুম তো রাত্রে আমি ওইখানে বসে আছি, হেরা আমার ফ্রেন্ড সার্কেল যারা তারা জানতে পারছে, জানতে হুম পারে হেরা আমাকে নর্মাল রাখার জন্য আমার সাথে দুষ্টামি করতেছে, ভান করতেছে, কিন্তু আমার ভিতরে তো ওই জিনিসটা কাজ করতেছে। আপনার ভিতরে তো মানে একটা টেনশন চলতেছে যে কি হয়েছে আমার তো জানাই নেই এখন পর্যন্ত, যে কেউ কল রিসিভও করতেছে না। তো হঠাৎ করে আমার মোবাইলে একটা ইমোর মেসেজ আসে। হুম ইমোর যে আমি আপনাকে যে ছবিগুলো পাঠাইছি, যে দুটো ছবি পাঠাইছি, এই হ্যাঁ দুটো হ্যাঁ, ছবি আসে। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। মানে সেন্সলেস যে হওয়ার দুইটা ছবি বলতে যে মানে আমাকে যে দুইটা ছবি ফার্স্ট আপনি পাঠাইছিলেন, যে একটা আপনার আপনার ছেলে রক্ত গলায়। জি জি। হুম তো সেন্সলেস হওয়ার পরে মনে হয় যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আমি সেন্স ফিরে আসলে আমার এক ফ্রেন্ড আছে মাহবুব নামে, হুম ও আমাকে জড়া দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে ভাই আমি শুনছি আগেই তো, জবাই করছে, হ্যাঁ ভালো আছে, সমস্যা নাই, হসপিটাল নিয়ে গেছে, গলা সেলাই করছে, হুম ভালো আছে। তো আমাকে এবার সান্ত্বনা দিতেছে, টেনশন করেন না, সকালে সবার সাথে কথা বলতে পারবেন। তারপরে ওই বাড়ির থেকেই ওর বড় বোন আমাকে কল দিল। হুম ওর বড় বোনে কল দিয়েছে, আমি কলটা রিসিভ করছি। হুম রিসিভ করার পরে বললো যে সাবিনা আয়ানকে তো জবাই করে দিছে। আহ, এর আমার মামার সাথে কথা বলছি, এটা আমার ফ্যামিলি থেকে হয়তো প্ল্যান করে আমার ফ্রেন্ডদের বলছে যে ওরা ডাইরেক্টলি না জানাইতে, আমাকে ডাইরেক্টলি না জানানো হয়, এই জন্য হয়তো বা মামাকে বললাম যে কি অবস্থা। কও, মানে ও এইটা হালকা আপনার স্ত্রীর বোনই আপনাকে জানাইতেছে, মানে আপনার ওয়াইফের যে বোন সেই আপনাকে ফোন দিয়ে জানাইতেছে এটা? পরে এর আগে আমার মামানিকে আমি কল দিয়েছি, মামানি কল রিসিভ করছিল। তো মামানি হুম সেম কথাটা বলছে, ওই আমার ফ্রেন্ড যে কথাটা বলছে যে হসপিটালে নিছে, ভালো আছে। হুম হুম মামানি আমাকে সেম কথাটা বলছে। হুম 5 মিনিট পরে আমার স্ত্রীর বড় বোন আমার ফোন দিল যে সাবিনা তো আয়ানকে জবাই করে দিচ্ছে আর সাবিনাকে পুলিশ নিয়ে গেছে। তো তখন আমি আমার একটা ফ্রেন্ড আছে রাশাদ নামে, আমি ওকে কল দিই। রাশাদের কল দেওয়ার পরে রাশাদের ফোনটা রিসিভ করে রাশাদ বলে যে যাওয়ার হয়েছে, এখন তুই একটু চুপ থাক, আমরা সবাই দেখতেছি, আমরা সবাই লক্ষ্মীপুর আমরা সদরে আছি, সদর হাসপাতালে। তো তখন সরি, সমস্যা নেই, বুঝতে তখন পারি, আমি আমার নিজের চোখেই পানি চলে আসতেছে মানে। বলেন। তখন আমি রাশাদকে বললাম যে কি অবস্থা। আমি তো জানি যে ওই যে ওর বোনে বলছে, ওটা আমি বিশ্বাস করি নাই। আমার ফ্রেন্ডে আমার যেটা বলছে এবং স্বাভাবিক, আমার মামানি আপনার তো যেটা একজনই বলছে আমি ছিলেন না? ওটা, হ্যাঁ, একজন, আমার মামানি যেটা বলছে এবং আমার ফ্রেন্ডে যেটা বলছে আমি ওটাই বিশ্বাস করতেছি। কারণ একটা জিনিস কি মানে বড় জিনিস আছে, ছোট একটা জিনিস ক্ষতি হয়েছে, ওটা মাইনে নেওয়া যায়। হুম আমার ছেলেটা তখন নিজের সান্ত্বনা দিতেছি যে যাই হোক তো বাচ্চা তো আছে, হুম আমার নিজের এই সান্ত্বনাটুকু দিতেছিলাম। মানে ওই শোনা কথাটা আপনার যে বলছিল যে আমি এটা তো ওটা আপনার বিশ্বাস হইতেছিল না তখন? মনে যেটা বলছে আমি ওটা বিশ্বাস করতেছি না। আমার ফ্রেন্ড এবং কি আমার মামানি যেটা বলছে আমি ওটাই বিশ্বাস করতেছি যে বেঁচে আছে। হুম তো এরপরে আমি যখন আমার ফ্রেন্ড রাশাদকে কল দিলাম, রাশাদকে কল দেওয়ার পরে রাশাদ বললো যে দেখ তোর সাথে সকালে কথা বলে যাওয়া হওয়ার হয়ে গেছে, এখন এটা নিয়ে টেনশন করিস না, তুই একটু স্থির থাকার চেষ্টা কর, আমি তোকে সকালে কল দিব। তো আমি চুপচাপ ছিলাম। এরপরে ফেসবুকে নোটিফিকেশন আসতেছিল আমার বারবার, হুম কারণ ওই যে একটা ঘটনা ঘটছে, তো সবাই তো এলাকার যারা পোস্ট করতেছে জিনিসটা তারা আমাকে হুম ট্যাগ করে পোস্ট করতেছে। তখন আমি ফেসবুকে দেখে আমার পুরো শিওর হয়ে গেছে। হুম শিওর হওয়ার পরে তখন আমি আবার সেন্সলেস হয়ে যাই, এবং ওই সেন্সলেস হওয়ার মনে হয় ঘন্টা খানেক পরে আমি sense যখন আসে, তো আমি আমার সেজু মামাকে কল দিই। আমি এর আগে ফেসবুকে যতগুলো ভিডিও পাইছি, ছবি পাইছি, লেখা হুম পাইছি, সবগুলো আমি পড়ছি। হুম তখন আমার চোখে এক ফোঁটা পানি ছিল না, আমার চোখে একটা ফোঁটা পানি ছিল না। যখন সেজু মামাকে ফোন দিয়ে বলছি, তখন সেজু মামা আমাকে বিস্তারিত বললো যে দেখ বিকালবেলা ওই বাড়ি থেকে আসছে, হুম আসার পরে এতে আসার পরে সন্ধ্যাবেলায় নুডলস রান্না করছে, আয়ানকে নুডলস খাওয়াইছে, খাওয়ানোর পরে ও রুটি বানাইছে। আমার আম্মা রাত্রেবেলা রুটি খেত, তো হুম রুটি বানাইছে। তো আবার আম্মাকে নাকি জিজ্ঞেস করছে যে রুটি আজকে 2টা বেশি বানাই, আমি রুটি বললো যে বানা। তো রুটি বানাবে, সবাই খাওয়া দাওয়া করলো, ঘুমাইতে গেছে। আয়ান আমার আব্বার সাথে ঘুমায়, হুম রাত্রেবেলা ও ওর মার সাথে যাইবো না, ও আমার আব্বার সাথে থাকবো, এখানে ঘুমাই হুম যাবো, পরে ওর আম্মা ওরে উঠে নিয়ে রুমে নিবে। এটা প্রতিদিনের কাজ। হুম তো দাদার ওই দাদার দিন সাথে রাত্রে, ঘুমাইতো বেশি? হ্যাঁ, ওদিন রাত্র ওরা এখান থেকে কোলে করে নিয়ে গেছে, রুমে নিচে কান্না করছে, কান্না করার পর আবার ফেরত আসছে দাদার কাছে। হুম এরপরে নাকি আবার নিয়ে গেছে, ঘুমাইছে আর। হুম তো কিছুক্ষণ পরেই আব্বা ফ্যানের একটা শব্দ পায়, ফ্যানের শব্দ পায় যে ফ্যানের সিলিং যেটা, ফ্যানের সিলিংটা আপনার ও হুম ফ্যানের পাখাটা সিলিং সাথে টাচ করতেছে, হুম রানিং ফ্যান
গ্রামের যে ঘরগুলো তো আমরা যখন একসাথে 3-4টা ফ্যান চলে ছোট হুম শব্দে কিছু শোনা যায়। হুম হুম তো তার মধ্যে একটা উপরে সিলিং এর সাথে ফ্যানটা বাড়ি খাচ্ছে, পাখাটা বাড়ি খাচ্ছে, তো ওটাকে শব্দ পাইছে। হুম আব্বা উঠে এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে? কিছু না। আব্বাকে দরজা খোল। না কিছু হয়নি। বলছে দরজা খোল, দেখি কি হয়েছে, কি শব্দ হয়? না কিছু না। তো আমার রুমের উপর দিয়ে একটু ফাঁকা জায়গা ছিল। হুম আমার ছোট ভাই জানালার মধ্যে দাঁড়ায় উপর দিয়ে দেখে যে ও রানিং ফ্যানের মধ্যে হুম ওড়না মারতেছে। এক মাথা গলার মধ্যে পেঁচানো, আর এক মাথা ফ্যানের মধ্যে লাগাইতেছে। মানে ওর সেন্সটা তখন ছিল না যে ফ্যানটা বন্ধ করে তারপর ওড়নাটা পেঁচাবো। ঠিক আছে? হুম দেখে আমার ছোট ভাই কিন্তু একটা দরজা ভেঙে ভিতরে ঢুকে মানে নিজের জন্য। হ্যাঁ নিজের জন্য ওরও ওইখান থেকে নামায়। তখন কেউ খেয়াল করে না, কারণ মশারির নিচে আমার ছেলেটা পড়ে ছিল। হুম মশারি একটা কোণা লাগানো, তো একটা কোণা খোলা, ওই ভিতরে আমার ছেলেটা। তখন সবাই ওর দিকেই নজর, আমার ছেলের দিকে হুম কারো নজর নাই। যখন ওর দুই একটা টাইনা রুম থেকে বাইরে করছে, তখন সবাই দেখলো এই অবস্থা, যে বটি ছিল সাথে, বটিটা নিয়ে সামনে কিচেন রুমে রেখে আসছে। পুরা শরীর পুরা বিছানা রক্ত মাখা এই অবস্থা। তখন আমার ছোট ভাই বাইরে যে ডাক দিয়ে বাইরের লোকজন ডাইকে নিয়ে আসছে, বলে দৌড়ে আইনা সামনের রুমে বসাইছেন। পুলিশ টুলিশ খবর দেওয়ার পরে পুলিশ আসছে, আসার পরে ওর একটাই জবানবন্দি, আমি আমার ছেলে ফোন করছি, কেউ দায়ী না, আমার যা শাস্তি দেন আমার দেন। কেন কেন করছে এটা, কেন কেন করছে বলে নাই যে কেন করছে? বলতেছে না, কিচ্ছু বলে নাই। এরপরে আমার ছেলেকে ওই যে ওইখানে ওর বোন, বড় বোন আসছিল, ওকে যখন পুলিশ নিয়ে গেছে ওর বড় বোনও চলে গেছে। এর পরবর্তীতে আমার ছেলেকে সদর হাসপাতালে নিছে। মার্ডার মামলায় যে কোনো লাশকে পোস্টমর্টম করতে হয়। হুম আমার ছেলের গলার মধ্যে 3.7 ইঞ্চির একটা লম্বা কাটা দাগ, এটা আমি পরবর্তীতে ওই যে মামলার যে চার্জশিট হয় না, হুম ওটার হুম মধ্যে তার আমি সেটা। পড়ছি। হ্যাঁ ওখানে দেখছি আমি, লম্বি 3.7 ইঞ্চি, আর গভীরতা ছিল আপনার 1.3 ইঞ্চি কাটা দাগ। পোস্টমর্টম করতে গেছেন আমার সেজো মামা, ওই মর্গে যারা আছে তাদেরকে টাকা দিয়ে বললো যে পোস্টমর্টম করে না, ছোট বাচ্চা এমনি জবাই করে দিছে, হুম এটা কি পোস্টমর্টম বললো যে না এটা রুলস, এটা করতে হইব। তো পরবর্তীতে আমি আপনার একটা ওই যে দাফনের ছবি সহ একটা ছবি ছিলাম না, দাফনের ছবি হলো, দেখছি আমি এটা। ওটাতে খালি দেখবেন যে কপালের মধ্যে সেলাইয়ের দাগগুলা। তো ওইখানে বাস কপালে তারা কপালটা পাড়ছে, পাড়ে সিলাই করে দিয়ে দিছে। সদর হাসপাতালে আমার আব্বা, আমার মামা, আমার ছোট ভাই, আমার ফ্রেন্ড সার্কেল এবং এলাকার 2-4 জন লোক সবাই ওইখানে। আব্বা পরবর্তী থেকে থানার দিকে গেছে, মানে পুরো রাত্র সব হুম 7টা পর্যন্ত ওইখানে। ওইখান থেকে নিয়ে আসলো বাড়িতে। আব্বা তো আর এরপরে দেখে নাই, আমার ছেলেকে আর দেখে নাই, কারণ আব্বা ওই থানার দিকে ছিল। আমি আমার আব্বার কোনো সময় কাঁদতে দেখিনি। হুম তো ওই দিন আমার ছেলের জন্য আব্বা আব্বা যখন বলেন আপনি। বাড়িতে আসছে, হুম বাড়িতে আসছিল তখন দেখলাম যে, মানে বললো আর কি, আমি শুনছি যেটা, তো তোর আব্বা রিক্সা থেকে নাইমে এক কদম সামনে দিতে পারে না, ঘুরে ঘুরে গেছে। এরকম সিচুয়েশন হয়েছে আব্বার। তো কবর দিল, দাফন কাপড় সব শেষ করলো। তাদের বাড়ির একটা লোকে কোথায় খবর দিস, লাশটা কি করছে, কোনো খবর হুম নেই নাই। আপনার স্ত্রীর বাড়ি থেকে কেউ খোঁজ নিতে আসে নাই পরে আর? খোঁজ নিতে আসা তো দূরের কথা, একটা কল করে জিজ্ঞেস করে না। আমি যেখানে থাকি সৌদি আরবে, হুম আমাদের এখান থেকে আমার বড় সম্বন্ধী বাসা 3 কিলোমিটার হবে হাইস্ট, এটা যাওয়া যায়। হুম সে আমাকে ফোনও দেয় নাই, এখান থেকে আসে আমার একটাবার দেখতেও আসে নাই, যে এই লোকটার তো ছেলে মারা গেছে, আমাদের সান্ত্বনা দিয়ে আসে। অথচ আমার ফ্রেন্ড সার্কেল আপনার 1400-1500 কিলোমিটার দূর থেকে এসে আমার সাথে দেখা করে গেছে। সে আমার বড় সম্বন্ধী, সে আমার 3 কিলোমিটার দূর থেকে এসে আমার সাথে দেখা করে যেতে পারে। বিজি মানুষ থাকতেই পারে, একটা হুম কল করে তো সান্ত্বনা দেওয়ার কথা ছিল, বা জিজ্ঞেস করার দরকার ছিল যে কিভাবে কি হয়েছে, ওই তারা জিনিসটা তো পর্যন্ত জানে যে করেনি। কি হয়েছে, তারা তো জানে। পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয়নি। কোর্টে মামলা চলতেছে অনেকদিন থেকে, হুম লম্বা মামলা, সরকারবাদী মামলা হয়েছিল এটা। হুম সাক্ষী যারা ছিল সাক্ষীদের হাজিরা নিল। তো একদিন ওটার মধ্যে একটা মহিলা পুলিশ, জেল গার্ডের হুম পুলিশ যারা, হুম জেল হুম পুলিশ, একটা মহিলা আমার আব্বাকে ডাক দিয়ে বললো যে আঙ্কেল আপনি যাতে একটু কথা হুম বলতাম, মনে করি। বলেন সমস্যা নেই। এই মহিলা আপনার কি হয়? বলে যে উনি আমার ছেলের বউ। হুম মহিলাটা জেলে আছে। হুম মানুষ অন্য অপরাধ করে আসলে, জেলে আসলে মন ভেঙে যায়, কান্নাকাটি করে, এই করে এই করে, ঠিক আছে। হুম ওই মহিলা 3 থেকে 4 মাস আমাদের এখানে, না একটা বার ছেলের কথা জিজ্ঞেস করছে, না একটা বার কান্না করছে। সারাক্ষণ খাওয়ার টাইমে খাবার খাইছে, কারোর সাথে 19-20 হয়েছে, ঝগড়া করছে।
এর সে পরবর্তীতে আসলে মানে একটা মানুষ কিভাবে তার নিজের সন্তানকে এমনি করে এত খারাপ ভাবে নৃশংস লাইক গলা কেটে কেমনে মারতে পারে, তাও আবার আপন মা। এই জিনিসটাই আমাদের সে মানসিক সবাইকে ভাবে ভাবাচ্ছে। অসুস্থ, মানে এটা শিওর যে এটা সে মানসিক ভাবে অসুস্থ, এটা খুব বাজে রকম অসুস্থ। এই জিনিসটা আমাদের সবাইকে ভাবাইছে। তার পরবর্তীতে কোনদিন আমরা কি এটা কখনো বলে নাই যে কেন করছে এটা? না, কোর্টে গেলে আমাদের কারোর সাথে কথা বলতো না, আমাদের ফ্যামিলিতে যারা যাইতো কোর্টে কারোর সাথে কথা বলতো না। পরবর্তীতে তার 32 বছরের সাজা হয়। 32 সে বছর এখন এই নভেম্বরে, গত নভেম্বরে হুম সে ছাড়া হুম পাইছে। তারা মামলাটা ওই আপনার তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তো যাদের আওয়ামী লীগ পন্থী মামলা ছিল বা আওয়ামী লীগের হুম ইয়ে হয়ে মানে আওয়ামী লীগ নির্যাতনের মামলা হয়েছে, তাদেরকে ছাড়া দিছে। তারা হুম কেসটা এবার সাজায় তার বাইরে গেছে। আমি আচ্ছা, এটা পলিটিক্যাল মামলা দেখাইছে কোনোভাবে, পলিটিক্যাল মামলা দেখা ছাড়াই নিছে এরকম? ছাড়া নিছে এইভাবে। আসলে ওরা নিচ্ছে, ওদের ওই ব্যাপারটা আমি ইয়ে না। হুম আমি এরপর 2022 সালে আমি যখন দেশে যাই, হুম দেশে যাওয়ার পরে আমাদের বাজারে ওর বড় বোনের সাথে আমার সাথে দেখা হয়েছে। হুম ওর বড় বোন আমাকে বললো যে আপনার সাথে কথা আছে, সাইডে আসেন। আমি বললাম যে আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার সাথে হুম আমি কিসের কথা বলবো? না, কিন্তু আমার সেই সাথে তো কথা প্রথম আছে। আপনার মনে হয় ফোন দিয়ে জানাইছিল এর কথা, ঘটনাটার কথা। হ্যাঁ, ঘটনাটা সে প্রথম ফোন দিয়ে আমাকে জানায়। হুম কই সব দোষ কি আপনার ভরে দিবেন? আমি কিন্তু আমার বাপ মার দোষ আছে। অবশ্যই আছে। আমি বললাম তাহলে আমার বাপ মার দোষ থাকলে এতদিন আপনারা আমার একটা কল দিতে পারেন নাই। আপনার আপনার কি দায়িত্ব ছিল না যে আমার একটা কল দিয়ে হ্যাঁ আপনার বাপ মা এইভাবে করছে যার কারণে আমার বোন না না, এরকম বাধ্য এটা হয়েছে। দুনিয়ার যাই হয়ে যাক, বাপ মা যাই করুক না করুক, সেটা দোষ তো সন্তানের উপর আসে না, তাই না? একটা 3 বছরের হুম, বাচ্চার উপর তো দোষ আসে না। সে কি দোষ করছে? না, তো এটা নিয়ে আমি আমার ফ্যামিলি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে গ্রামে। কারণ হলো অনেকে বলতেছে যে সে পরকীয়া করছে, এরকম গ্রামের যে কালচারটা আর কি হুম ওইভাবে হুম হুম পরকীয়া করছে, স্বামী এই করছে এই করছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আচ্ছা, আমি তো তাহলে আমার একটু দুইটা জিনিস একটু আপনি একটু বলেন। একটা হলো আপনার কি মনে হয় সে আসলে এটা কেন করছে, নিজের ছেলের কেমন কেন মেরে ফেলছে? আর মেরে ফেলার পর আবার নিজের থাকে না যে নিজের যে ফ্যানের সাথে ঝোলার কথা যে বলতেছেন, যে ফ্যানের সাথে ঝোলার চেষ্টা করতেছিল, এইটা কেন করছে? এটা কেন করছে হয়তো বা এটা আমরা যেটা চিন্তা করলাম যে ও যখন মারা ফেলছে, মারা ফেলার পর হুঁশ আসছে বা চিন্তা করছে আমি মারা যাব, আমার ছেলেকে মারা ফেলাবো বা এরকম একটা তার চিন্তাধারা ছিল। হইতে পারে যে আমি মারা যাব তো আমার ছেলেটাকে রেখে লাভ কি, হুম আমি হয়তো ছেলেটাকে মারা আমি নিজেও মারা যাবো, এরকম কিছু হইতে পারে। কিন্তু সেকেন্ড মানে সিচুয়েশনটা এই পর্যন্ত গেল কিভাবে? মানে বিকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। বিকেল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, এমনকি আমি সন্ধ্যা যখন বাড়িতে কথা বলছি হ্যাঁ তখন আমি আব্বার বললাম যে আব্বা ও সাবিনা দেন, সাবিনার সাথে কথা বলি। তখন আব্বা উঠানে মানে দরজার সামনে বাইরে দাঁড়ায় ওরা ডাক দিছে। হুম ডাক দিয়েছে আর বললো যে ইয়া আজিমি কথা বললো এদিকে। বললো যে আমি হুম আয়ানটা খাওয়াইতেছি, বলেন যে আমি রাত্রে ফোন দেবো। আমি আব্বার আওয়াজ ওদিন ওদিন কিন্তু ডিসিশন হয়েছে, ওর বড় বোন যখন হুম আসছে বাড়িতে আমাদের বাড়িতে, তখন ডিসিশন হয়েছে যে পরের দিন, মানে পরের দিন সম্ভবত বাইরের পরের দিন মানে একদিন পরের হুম হতে পারে, হুম মানে হয়েছে ডিসিশন যে ওটা নিয়ে ডাক্তার কাছে যাবে। ওর বড় বোন সহকারে কথা বলে গেছে। ওর বড় বোন বলছে আমি সহকারে যাবো, সমস্যা নেই। এইভাবে ওই দিন কিন্তু এই ঘটনাটা হয়েছিল। হুম এখন পরবর্তী এই জিনিসগুলো আমার নিজের সত্যি কথা বলতে আমার নিজেরও মাথা আসছে না যে কি কারণে করবো। আমি যদি আজকে মানে এটা আমি এখনো পর্যন্ত মাথার মধ্যে প্রসেস করতে পারতাছি না যে সন্ধ্যা পর্যন্ত সবকিছু ঠিক, আপনার সাথে নর্মাল কথাবার্তা হচ্ছে, ছেলে ঘুমাইছে আবার নিয়ে গেছে, আবার ঘুমাইছে আবার নিয়ে গেছে, ঠিক আছে, নর্মাল, কোনো কিছু অস্বাভাবিক না। তারপর হঠাৎ করে জাস্ট নিজের ছেলের এমনি করে মেরে আবার নিজের ঝুলে যাওয়ার চেষ্টা করতেছে, এটা আমি মানে বুঝতে পারতেছি না, লাইক কি কারণে হঠাৎ করে মানুষের পাগলের মতো হয়ে যায়। আমি আপনাকে একটা ভিডিও পাঠাবো ফেসবুক থেকে দেখি, হ্যাঁ জিনের ঘটনার লিঙ্ক পাঠালে আপনি দেখতে পারবেন। হুম লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। এখানে ও যেভাবে বসে আছে, হুম ওর থুতনি আছে না, জামনি যেটা বলি আমরা থুতনি, হ্যাঁ হ্যাঁ প্যানের সাথে প্যানের পাতা, প্যানের পাখার সাথে লাগিয়ে কেটেও গেছিল। ও ওই দিন যেভাবে বসেছিল মানে হ্যাঁ এত শান্ত বা দেখা গেছে এত নর্মালি কেউ বসে থাকতে পারে না। মানে আর শুরু থেকে তার আচার আচরণ বেশ মানে মানসিকভাবে অসুস্থ মানুষের মতোই, দেখে সুস্থ মানুষ এরকম আচরণ করে না তো। না, এবং কি তার আসলে আমার ধারণা যেটা যে আপনি যা বলছেন তা শুনে মনে হইতেছে, আমার ধারণা তার আসলে কোনো ধরনের মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, কোনো মানসিক সমস্যা বা কোনো একটা মানসিক রোগে সে আক্রান্ত আছে। হ্যাঁ বুঝছেন? এরকম কিছু কারণ হতে পারে। ইয়ে করছি এটা এমনি একটা জিনিস কি, ও আমাকে অনেক পরিমাণ ভালোবাসতো, হুম ছেলেকে অনেক ভালোবাসতো। আমার ছেলেকে নিয়ে যদি আমার আব্বা কোন দিকে বাইরে হতো, হুম আমার আব্বা ফোন না দিয়ে আমার ফোন দিয়ে বলতো যে আব্বা ওরা নিয়ে গেছে এখনো আসতেছে না, কই গেছে।
তো এটা আমি আমার নিজের থেকে রিয়েলাইজ করি যে হয়তোবা আমাদেরকে বেশি ভালোবাসার কারণে হয়তোবা এই জিনিসটাও করতে পারে, যে জিনিসটা অত্যাধিক হওয়ার কারণে সামান্য জিনিসে তার মেন্টালি সমস্যা হয়ে যেতে পারে। আমি নিজের থেকে চিন্তা করি, এই জিনিসগুলো আমি এই প্রথম আপনার সাথে শেয়ার করতেছি যে বা এগুলো আমি তার সাথে শেয়ার করি। আমাকে এবং আমার ছেলেকে অত্যাধিক ভালোবাসার কারণে হয়তোবা তার মেন্টালি সমস্যা হয়েছে। অত্যাধিক ভালোবাসা বলতে তার একটা ভয় থাকতে পারে যে হারায় ফেলার ভয়, যে ঠিক আছে যে ডিভোর্সের চিন্তার বাধা হবে, তার প্রতি প্রচুর আসতো না যে ডিভোর্স দিয়ে দিবে চিন্তার তার মাথায় কিন্তু প্রচুর আসতো। প্রচুর আসছে। এমনকি তার এর আগে একটা সমস্যা হয়েছিল যে তখন একটাই কথা ছিল যে তখন আমি বাড়িতে ছিলাম, আমি বাড়ি থাকাকালীন যে তোমার আম্মা সবার কাছে আমার নামে খারাপ কথা, আমি ভালো না, আমি এই করি না এই করি না। ঠিক আছে, এমনিতে আপনার ইয়ার স্ত্রীর অন্য কোনো সমস্যা তো ছিল না, মানে এটা ছাড়া আর অন্য কোনো সমস্যা, মানে এই সন্দেহ ছাড়া অন্য কোনো সমস্যা যে সে প্রচন্ড লোভী বা সে অন্যান্য ছেলেদের সাথে কথা বলতে বা থাকে না যে অন্য মানুষের প্রতি আকর্ষণ এরকম? ওর আমি এই দুইটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ওর না পরকিয়া না ওর কোনো চাহিদা, এই দুটো জিনিস কখনো ছিল না। ওকে আমি যা দিব তাতে ও সই। আমি বিদেশ আসার পরে ওকে আমি বলছি যে আব্বা তোমাকে হাত খরচে কিছু টাকা দিবি স্বাভাবিক, কিন্তু আমার সামনে একটা দায়িত্ব আছে, কত টাকা দেবো তোমার? বললো যে আপনি কোনো টাকা দেওয়া লাগতো না, আমি যা লাগবে আব্বার কাছ থেকে চাই নিব। তারপরে আমি প্রতিবার যখন টাকা পাঠাতাম ওর জন্য আলাদাভাবে এটা আমার ফিক্সড করা ছিল 5 থেকে 7,000 যখন যা করতাম এটা আমার ফিক্সড ছিল, তো এটা এক্সট্রা করে আলাদা করে আপনারা স্ত্রীকে দিতেন। হ্যাঁ, এরপর আব্বা ওরে দেখছে কোন সময় 2,000 কোন সময় 5,000 কখনো চাইছে, বা আব্বা 500 টাকা লাগবে দিছে, এভাবে আব্বাটা দিত। কারণ আমি আব্বাকে বলি নাই কোন সময় আমি ওরা আলাদাভাবে টাকা দিতেছি বা কিছু। আমি প্রথমে যে আব্বা আমি স্যালারি কম পাই, যা পাইতেছি সব আপনার কাছে পাঠিয়ে দিছি। আমার আব্বার মাথায় ছিল যে আমার ছেলে তো আমার ছেলের বউকে কিছু দেয় না, তো এই কারণে আপনি তো আগে দিতেছেন, আপনার বাবাও দিত, আব্বাও দিত। তো অনেক সময় আব্বা যখন দিতে যেত তো বলতো আব্বা এখন লাগবো না, যখন লাগবে আমি তখন নিয়ে নিব না, এখন আপনি রাখেন, বা এই কাজ করেন, আমার ওষুধ নিয়ে আমার লাগে ওষুধ নিয়ে আসেন, পরবর্তী টাকা হলে তখন আমি দেখবো না। মানে এই দিক দিয়ে অনেক অনেক একটা ভালো গেছিল। পর পুরুষের আসক্ত জীবনও ছিল না, যার কারণে আমাদের পাশের যে পুকুরটা ছিল আমাদের বাউন্ডারির বাইরে, তো ওই পুকুরে গেলে মাঝে মধ্যে যে পাশের বাড়ির যে ছেলে মেয়ে ছেলেরা থাকে না, যে বাবি টাবি বা দেবর টাবর একটা মজা করে না, ওটা নিয়ে একদিন আব্বার সাথে বসে অলরেডি ঝগড়া পর্যায়ে গেছে যে ওরা আমার কেন ডাক দিবে, আমি এরকম ছিল। তো এই জিনিসটা অনেক, এমনকি বাড়িতে আমার মামারা আসলে পর্যন্ত ওর রুম থেকে বাইরে হতো না, আসতো মামারা। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, মানে তার মধ্যে আপনি এরকম কিছু দেখেন নাই? না, আমি কিছু দেখিনি। 1 বছর 3 মাস ছিলাম আমি, 1 বছর 3 মাস আমি কোনো কিছুই দেখিনি। তো এটা আসলে আমি কোনো আসলে তাহলে এই পুরো ঘটনা আসলে ওই থাকে না সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছাড়া আমি আসলে কোনো দেখতেছি না, যে মানসিক সমস্যা ছাড়া আমি আসলে কোনো দেখতেছি না, অন্য কোনো পথ খোলা দেখতেছি না এছাড়া। এই জিনিসটা আমিও ছিল, কারণ একটা জিনিস যদি হইতো, যদি আমার বাপ মার পক্ষ থেকে বা কোনো কিছু প্রেশার পাইতো, তাহলে সামান্য পরিমাণ আমি জানতাম, অবশ্যই আমার বাপ মা যদি ওই দিন রাত্রে মেয়েটা ফাঁসি দিয়ে দিত, আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই, 3 জন ছেলে, হাজার লোকে আমার যদি বিশ্বাস করে যে তোর বউ এই কাজ করছে, আমি বিশ্বাস করতাম না। আমার বাপ মারে আমি বলতাম যে ওনারাই করছে, এটা আমি জীবনে বিশ্বাস করতাম না। কারণ বিশ্বাস করার মতো তেমন আহামরি তো কোনো প্রুফ তো নাই, সবকিছু তো স্বাভাবিকই, সন্ধ্যাবদ্ধ তো স্বাভাবিক নর্মাল কথাবার্তা বলছেন। এইগুলো নিয়ে অনেক ইয়েতে ছিলাম, এমনকি লাস্টে এরপর আপনার এরপরে তো আপনার তার সাথে তো আর কোনো যোগাযোগ কথাবার্তা কিছু তো হয় না পরে জেল থেকে বেরোর পরে আপনারা তার সাথে আপনার স্ত্রীর সাথে? না না না, আমি এখন পর্যন্ত কোনো যোগাযোগ করিনি, শুধু আমার সাথে আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছিল, ও আমাকে ফোন দিয়ে বলছে যে এই ব্যাপার। না, আপনার সাথে সরাসরি আর কখনো কথা হয়নি? না, আমার সাথে কখনো কথা হয়নি। আমি নিজের মন থেকেই আমি ইয়ে করে ফেলেছি যে না, আমি আর রাজি নেই, নিজের মন থেকে আমি পুরোপুরি মিটিয়ে ফেলেছি। কারণ আমি আমার ছেলের যখন আমি বাড়িতে যাওয়ার প্ল্যান করছি, আমি আমার ছেলেকে বললাম যে বাবা তোমার জন্য কি আনবো? আমার ছেলের একটি প্রশ্ন ছিল যে, উত্তর ছিল যে 1 পলিথিন চকলেট আনবো আর একটা বড় বাস আনবো, একটা বড় বাস আনবো আর 1 পলিথিন চকলেট আনবো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। সবচেয়ে এখন পর্যন্ত আমাদের 2টা জিনিসে এখন চিন্তা করলে আমার কান্না আসে। একটা হলো ওই সার্সিটির লেখাটা,
হুম। আর ২ নম্বরটা ও ও আমার আম্মাকে জিজ্ঞেস করছে যে, "আব্বা কিরকম?" তো আম্মা বলল, আপনি "তুমি কেমন? কথা বলো দেখো না?" কয়, "না এমনি হুম, কিরকম?" কয়, "তুমি দেখো না মোবাইলে কিরকম?" কয়, হুম, "না বলতে কিরকম?" মানে ও জানতে চাইছে যে বাবার তার ফিলিংসটা কিরকম জাস্ট এই হুম। জিনিসটাই জানতে চাইছিল। ছোটবেলা থেকে তো বাবার কাছে পায়নি তেমন একটা। মানে না। পাওয়ার আগে তো আপনার চলে যেতে হইছে। হুম। এই ২ টা জিনিস এখন পর্যন্ত আমি এই ২ টা জিনিস ভুলি না। মানে এই ২ টা জিনিস আমার হুম। মনে পড়লে আমার না আসে। স্বাভাবিক, আপনার গলার কণ্ঠ শুনে বোঝা যাইতেছে গলা ভারী হয়ে আসতেছে। মানে আমার ছোট ভাই অনেক আদর করতো রে। মানে আমার ছোট ভাইয়ের সাথে বেশি থাকতো। তো হুম, সারাদিন ওর সাথে ঘুরতো। এমনকি আমার ছেলে এই বয়সে মানে হুম, ছবি তো দেখছেন। কেউ বলবে না যে ওর হুম, বয়স হুম, ৩ বছর ৪ মাস। হুম। দেখলে মনে হয় ৫ বছর বা ৬ বছরের বাচ্চা। হ্যাঁ, যথেষ্ট বড় মনে হয়। শরীর স্বাস্থ্য বেশ ভালো। হ্যাঁ, আমার মতো লম্বা হয়েছিল। ও হুম, প্রায় বলতো, "আমি আব্বার মতো, আমি আব্বার মতো।" তো ফ্যামিলিতে কথা হইতো না যে, "তোর হুম, বাপের মতো হইছস" বা কথাবার্তা হইতো না। হুম, এমনকি যথেষ্ট বুঝের ছিল। একটা জিনিস আব্বার দৈনিক রুটিন ছিল। আব্বা যখন সন্ধ্যাবেলা বাসায় আসবো, ওর জন্য একটা চকলেট নিয়ে হুম। আসতে হবে। কোনদিন আনতে ভুইলা গেছে? "দাদু ভুইলা হুম, গেছো আজকে? সমস্যা নাই। কালকে ২ টা নিয়ে আইসো।" ওকে। বাহ! তো এমনকি ও ওর মাকে বলতো, হুম। "নানার বাড়ি যাইও না, নানার বাড়ি আব্বা রাগ করে।" এই ৩ বছরের বাচ্চা এগুলো বলতো। যথেষ্ট বুঝদার ছিল, এমনি বুঝতো অনেক কিছু। আচ্ছা আজিম ভাই, আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। অনেক, অনেক ধন্যবাদ আপনাদের এই আপনাদের জীবনের একটা কি বলবো আসলে আমার বলার মতো আপনার শব্দ খুঁজে পাইতেছি না। আমরা আর কেমনে সান্ত্বনা দিব বা কি বলবো? শুধু আমি আয়নার প্রতি মন থেকে আমার দোয়া রইলো। আল্লাহ যেন তারা জান্নাতে, ছোট মানুষ অবশ্যই জান্নাতে যাবে। আর আপনার মনটা শক্ত রাখেন। মন খারাপ হবে, তারপরে মন শক্ত রাখেন। এই না আসলে করার কিছু নাই। আমি এবার বাড়িতে গেছি আর সবাই চাপাচাপি করছিল বিয়ে করার জন্য। হুম, আমি বিয়ে করি না আয়নার জন্য। যে আমি চিন্তা করলাম, আমি এখন বিয়ে করলে আমার হয়তো একটা হুম, বাচ্চা হইব। এই হুম, বাচ্চা নিয়ে ফাইলে আমি এর কথা ভুলে যাবো। হুম। একটা কারণে আমি বিয়ে করি নাই। তো ভাই আপনার কাঁদতেছেন, আমি বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন। কান্নাকাটি করে তো মানে মনটা একটু শক্ত করেন। ওকে, সমস্যা নাই। শক্ত করেন ভাই। মনটা একটু শক্ত করেন। দেন না ভাই। মনটা একটু শক্ত করেন। জি, সমস্যা নাই, সমস্যা নাই, বলেন। ইনশাল্লাহ। আচ্ছা। ঠিক আছে ভাই, অনেকক্ষণ কথাবার্তা বললাম। আপনি হয়তো কাজ ফালায় বসে আছেন বা কোথায় যাওয়ার কথা ছিল হয়তো যান নাই আপনি এখনো। নাই, রুমে চলে যাবো। হুম, হুম। কালকে সকাল থেকে। নিজন্যই বসে আছেন কালকে সকালে। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেকক্ষণ ভালো লাগলো। ঠিক আছে? যদি কখনো মনে হয় আবার আমাকে মেসেজ দিয়েন। ঠিক আছে? জি, জি। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন তাহলে, হ্যাঁ? আমি তাহলে কল রাখি আপাতত, হ্যাঁ? আপনার ওকে জন্য ভাই, মন থেকে ধন্যবাদ দোয়া ভাই। রইলো। মন থেকে দোয়া রইলো আপনার জন্য। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।